শুরুতেই আমার হঠাৎ করে মনে হয়েছিল যে খানিকটা যাওয়ার পর ভীষণ একটা ক্লস্ট্রোফোবিক লাগছে। কোনো মানুষ সারাক্ষণ ধরে আমাকে ভালোবেসে আমার দিকেই তাকিয়ে আছে, বা সে ভালোবাসে বলে আমাকে তার কাছেই রেখে দিতে চায়, তার মধ্যে রেখে দিতে চায়। মানে সেই জিনিসটা ভাবাটাই একটা মানে মারাত্মক হয়ে যায়। কিন্তু মানুষকে যখন আমরা পরিষ্কার দেখতে পাই না, তার মুখ, তার এক্সপ্রেশনগুলোকে দেখতে পাই না, এই আলোর ব্যবহারটা যেটা তুই বলছিলি, সেটা কিন্তু ভীষণভাবে আমাদের ভেতরে একটা একটা ওই অ্যাংজাইটি, একটা ক্লস্ট্রোফোবিক অবস্থা তৈরি করে। অবভিয়াসলি ছবিটা একটা মজার জিনিস করে, এস্টাবলিশিং কোনো শর্ট রাখে না, ক্লোজ আপ দিয়ে ছবিটা শুরু হয়। আমারও কোথাও মনে হয় যে শর্টকাট যে নেওয়া হয়েছে, সেই শর্টকাট বা একটা শর্টকাট কোনো জিনিসের শর্টকাট রিলেশনশিপ হতে পারে, শর্টকাট কাজ হতে পারে। এআই এর দুনিয়ায় তো আমরা সবসময় সব কিছু শর্টকাটে করার একটা অভ্যাস সবার মধ্যেই হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে এই শর্টকাট আমাদেরকে একটা পরিণত কোনো জায়গা তৈরি করতে দেয় না। নমস্কার, আমি লাবণী মেটটেলের পক্ষ থেকে চলে এসেছি এবং আমার সাথে আছে আমার সঙ্গী সত্যজিৎ। আমরা আজকে কথা বলতে এসেছি সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা অবসেশন নিয়ে, এবং এটার মধ্যে কিছু স্পয়লার অ্যালার্ট থাকবে, আগে থেকেই আমরা জানিয়ে রাখছি। যদি আপনারা দেখে থাকেন তো অবশ্যই এটাকে কন্টিনিউ করুন, আর যাদের একটু প্রবলেম থাকে স্পয়লার অ্যালার্ট জানলে, তারা দেখে এসে তারপর এই ডিসকাশনটা আপনারা দেখতে পারেন। তো সিনেমাটা যখন শুরু হচ্ছে, শুরুতেই আমার হঠাৎ করে মনে হয়েছিল যে খানিকটা যাওয়ার পর ভীষণ একটা ক্লস্ট্রোফোবিক লাগছে সিনেমাটাকে দেখতে, বা সেই ফ্রেমটা, টোটাল ফ্রেমটা এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যে আপনার মধ্যে একটা ক্লস্ট্রোফোবিয়া ক্রিয়েট হবে, এবং সেই ক্লস্ট্রোফোবিয়া থেকেই আপনার মনে হবে যে অবসেশন, সত্যি অবসেশন কি। আমরা তো এই অবসেশন ওয়ার্ডটা বা অবসেসড ওয়ার্ডটা আমরা যে কোনো সময় ভীষণ নর্মালি আমরা একে অপরের জন্য ইউজ করে থাকি, বা আমরা নিজেরা বলে থাকি কোনো বিষয়ে আমরা ভীষণ অবসেসড। কিন্তু এই সিনেমাটা, আমার মনে হয় এই সিনেমাটা দেখার পর আমরা এই ওয়ার্ডটা যখন ইউজ করব, এই ওয়ার্ডটা ইউজ করার আগে আমরা হয়তো 4বার ভাববো, এবং তারপর আমরা এই অবসেশন কথাটা আমরা বলবো। তো এই সিনেমা, গোটা সিনেমা জুড়েই একটা কিন্তু ফিল্মের যে রেশিও নেওয়া হয়েছিল সেটা কিন্তু অবশ্যই নর্মাল রেশিওর থেকে কম, এবং গোটা ফিল্মটাই তাতেই শ্যুট হয়েছে, এবং সেই ফিল্মটাই মানে সেই কম রেশিওটাই কিন্তু টোটাল ফিল্মটাতে আমাদের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তিকে তৈরি করে গেছে। এবং আমি জানতে চাই এখানে যে সত্যজিতের কি মনে হচ্ছে যে এই ফিল্মটা সম্পর্কে, এই অবসেশনে যদি আমরা বলা হয় যে কোন বিষয়ে বেশি অবসেশন মনে হয়েছে, এবং কোন বিষয়টাকে আমাদের মনে হয়েছে যে মানে এই সিনেমাটা কতটা আমাদের জন্য প্রয়োজনীয়, মানে কতটা আমাদের জন্য ভীষণ দেখার দরকার, সেইটা আমি সত্যজিতের কাছ থেকে জানতে চাইবো। একদমই ঠিক বলেছিস লাবণী। যেটা আমার বেসিক্যালি, যেটা তুই একটু আগে শেয়ার করছিলি, যে সিনেমাটা শুরু থেকেই আমি দেখছিলাম যে সিনেমাটার অ্যাসপেক্ট রেশিওটা আলাদা। বেসিক্যালি এই ফিল্মে 1.50:1 অ্যাসপেক্ট রেশিও ইউজ করা হয়েছে, এবং যে ফিলিংসটার কথা তুই শুরুতে বললি যে একটা ক্লস্ট্রোফোবিক লাগছে, বেসিক্যালি এই কারণেই এই ফিল্মের অ্যাসপেক্ট রেশিওটা এরকম রাখা হয়েছে। এবং এই ছবিতে আমার যেটা মনে হয়েছে যে এই ছবিটা এমনভাবে এই ক্লস্ট্রোফোবিয়াটা আমাদের মধ্যে তৈরি করে, একটা রিলেশনশিপের ক্ষেত্রে এই ক্লস্ট্রোফোবিয়াটা যখন একটা রিলেশনশিপের মধ্যে থাকা মানুষগুলো ফিল করে, সেই ফিলিংসটা যাতে দর্শকের মধ্যেও পৌঁছে দেওয়া যায়, তার জন্যে ভিজুয়ালি এই ব্যাপারটা ডিরেক্টর করেছেন। এবং আমার আরও একটা জিনিস মনে হয়েছিল যে এখানে শর্টগুলোকে অনেকটা বেশি শুরুর দিকে অনেক বেশি ক্লোজ আপ রাখা হয়েছে, এবং তারপরেও যখন সিনেমাটা প্রোগ্রেস করে, আলোচনাতে আরও আসবে, তুইও বলবি, সিনেমাতে কিন্তু ফোকাস পয়েন্ট একটাই, মানে ফোকাসে কিন্তু যেহেতু এই সিনেমায় কাস্ট অনেক কম, টোটাল 20s, তার মধ্যে ম্যাক্সিমাম 2জন এবং আর 2জন সাপোর্টিং ক্যারেক্টার সবচেয়ে বেশি সিনেমাটা জুড়ে রয়েছেন। তো
তাদের ক্ষেত্রে এই ফোকাসে একজনই থাকছেন এবং তিনিও এতটাই ক্লোজ আপে তাকে ধরা হচ্ছিল যে ওটাও কিন্তু একটা ক্লস্ট্রোফোবিয়া তৈরি করে। তার কারণ গোটা স্ক্রিনে আমরা ওই ফোকাসে থাকা মানুষটির বাইরে আর কাউকে সেভাবে দেখতে পাচ্ছি না, যেমনভাবে সেই মানুষটিও সেটা দেখতে পাচ্ছে না। আমার তোর কাছে যেটা একটা প্রশ্ন থাকবে যে একটা রিলেশনশিপ নিয়ে একটা ছবি এবং যেটা তুই বলছিলি যে অবসেশন, এই শব্দটাকে আমরা খুব লাইটলি ইউজ করি, বাট এই ছবিটা এটা দেখায় যে অবসেশনটা কোন পর্যায়ে যেতে পারে এবং গেলে তার কি ইম্প্যাক্ট হতে পারে। আমার কাছে তোর কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ধর এই যে একটা ক্লস্ট্রোফোবিক একটা অ্যাটমসফিয়ার, শুধু তো অ্যাটমসফিয়ারটা নয়, ছবির গল্পটাও একটা ক্লস্ট্রোফোবিয়া তৈরি করে। তো সেক্ষেত্রে তোর কি মনে হয় যে কি কি বিষয় তোর মনে হচ্ছে যেটা ছবির গল্পটাও এই ক্লস্ট্রোফোবিক ফিলিংসটাকে আমাদের মধ্যে পৌঁছে দেয়? তো সেইটা যদি তুই একটু বলিস। একদম সত্যজিৎ, যেটা আমার মনে হয়েছে এই সিনেমাটার ক্ষেত্রে, যেটা মানে ভীষণ আমার ক্লস্ট্রোফোবি করেছে, সেটা ফার্স্ট হলো লাইট। লাইট, এত অসাধারণ লাইটের ব্যবহার হয়েছে, যেখানে লাইটই একবারে পুরো এই ক্লস্ট্রোফোবিয়াটা সবার মধ্যে ক্রিয়েট করেছে। এবং লাইট ছাড়া লাইটে এত ভালো মাস্কিং হয়েছে। এবং আমি আর তুই মানে সিনেমা দেখতে দেখতে এটা নিয়ে ডিসকাশন করছিলাম যে লাইটের এত অসাধারণ ব্যবহার এবং যথোপযুক্ত ব্যবহার, আমি এটা বলতে চাই। কারণ আমরা অনেক সিনেমাতে দেখি যে লাইটে এমন ব্যবহার করে যে সিনেমাটাই পুরো বদলে যায়, কিন্তু এখানে এত অদ্ভুত সুন্দরভাবে লাইটকে ব্যবহার করা হয়েছে যে সেটা ভীষণ ক্লস্ট্রোফোবিয়া ক্রিয়েট করে। সেকেন্ড হলো ভালোবাসা। আমরা সবাই চাই মানুষ আমাদেরকে ভালোবাসুক, কিন্তু ভালোবাসা সব কিছুর জন্য একটা লিমিটের দরকার পড়ে। মানে যেমন ভালোবাসারও একটা মানে সব জিনিস যা কিছুই আমি করি না কেন তার একটা লিমিট থাকে, তেমনি ভালোবাসারও একটা লিমিট থাকা উচিত। ভালোবাসা যখন এই লিমিটটা ছাড়িয়ে যায় তখন সেটাও কিন্তু একটা ক্লস্ট্রোফোবিক হয়ে যায়, যে কোনো মানুষ সারাক্ষণ ধরে আমাকে ভালোবেসে আমার দিকেই তাকিয়ে আছে, বা সে ভালোবাসে বলে আমাকে তার কাছেই রেখে দিতে চায়, তার মধ্যে রেখে দিতে চায়। মানে সেই জিনিসটা ভাবাটাই একটা মানে মারাত্মক হয়ে যায়। এবং সেই মানে কোথাও ওয়াশরুম যাচ্ছে না, সে কিছু করছে না, শুধুমাত্র ভালোবাসার মানুষটা বাড়ি আসবে বলে সে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে একটা জায়গাতে, সেটা একটা ভয়ানক হয়ে যায়। তো একটা ভালোবাসা। আর তৃতীয় আমি যেটা বলতে চাই সেটা হলো যে যে শটগুলো নেওয়া হয়েছে সেগুলো সব ভীষণ লেন্দি শটগুলো, এবং সেই শটগুলো এমন ভাবে নেওয়া হয়েছে যেখানে কিন্তু ভীষণ ফোকাস শট। যদি গাড়িতেও কোনো শট নেওয়া হচ্ছে, গাড়ির বাইরে কি হচ্ছে রাস্তাটাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শুধু গাড়িতে যদি দুটো মানুষ থাকে বা তিনটে মানুষ থাকে, একমাত্র তাদেরকেই দেখা যাচ্ছে, বাদ বাকি আর কাউকে দেখা যাচ্ছে না। ঘরের মধ্যে যখন কোনো শট নেওয়া হচ্ছে, ঘরের পাশের ঘরে কি হচ্ছে বা পাশের ঘরে কি আছে বা সেই ঘরটার মধ্যে পাশে কি আছে সেটাকে দেখা যাচ্ছে না, শুধু সেই মানুষটাকে ফোকাস করা হচ্ছে। এই ফোকাস শট এবং লেন্দি এই শটগুলোই কিন্তু আমার মনে হচ্ছে একটা ক্লস্ট্রোফোবিয়া ক্রিয়েট করেছে। আর চতুর্থ পয়েন্ট যেটা হলো সেটা হলো মানুষের সংখ্যা। একটা সিনেমা যখন আমরা দেখতে যাই চারপাশে প্রচুর মানুষজন থাকে, সব থাকে, এই ফোকাস শটগুলোর জন্য আমরা কিন্তু কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। ভীষণ মুষ্টিমেয় কিছু মানুষকে নিয়ে একটা সিনেমা হচ্ছে, এবং সেটা কোথাও না কোথাও সেই মানুষগুলোর কিন্তু একটা যে মানুষগুলোকে দেখা যাচ্ছে একটা পার্টি হচ্ছে, সেখানে যে দেখা যাচ্ছে যখন মানুষকে একটা ফ্রেমে হয়তো ম্যাক্সিমাম 4 থেকে 5 জন আছে, তার বেশি কিন্তু লোক নেই। তো এই জিনিসগুলোই কিন্তু পুরো একটা ক্লস্ট্রোফোবিয়াটাকে ক্রিয়েট করেছে, এবং যেটা আমার মনে হয়েছে যে পুরো সিনেমাটা একটা অস্বস্তিকে ধরে রেখেছে। এটা তো আমার মতামত। সত্যি তুই যদি বলিস যে তোর কোনটা মনে হয়েছে যে এই গোটা সিনেমাতে জুড়ে যেটা আমরা বারে বারে আলোচনা করছি যে একটা অস্বস্তির কারণ এবং একটা ক্লস্ট্রোফোবিয়া আছে, তো সেটা তোর কোন কোন জায়গাতে মনে হয়েছে যে এই এই জিনিসটা ভীষণ পরিমাণে দেখা গেছে এবং এই জিনিসটা অন্য কোনো সিনেমার থেকে অনেকটা আলাদা? একদমই ঠিক লাবণী, তুই যে পয়েন্টগুলো বলছিলি সেই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই যেমন তুই লাইটের ইউজের কথা বলেছিস, সেখানে আমি আরেকটু অ্যাড করি যে আমরা জানি যে আমাদের ভয় বেসিক্যালি সবচেয়ে বেশি যেটা আমরা দেখতে পাই না সেটা নিয়ে। এখানে কিছু শটে এমনভাবে মানুষটাকে দেখানো হয়েছে তার মুখটাকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না, আর কিছু নয়। এই ছবিতে কোথাও কোনো গোস্ট নেই, কোনো প্যারানর্মাল কোনো ক্রিয়েচার নেই, কিছু নেই, কিন্তু মানুষকে যখন আমরা পরিষ্কার দেখতে পাই না, তার মুখ, তার এক্সপ্রেশনগুলোকে দেখতে পাই না,
এই আলোর ব্যবহারটা যেটা তুই বলছিলি, সেটা কিন্তু ভীষণভাবে আমাদের ভেতরে একটা একটা ওই অ্যাংজাইটি, একটা ক্লস্ট্রোফোবিক একটা একটা আহ, একটা অবস্থা তৈরি করে, এবং ওটা ভীষণভাবে আলোর ব্যবহার দিয়ে করা হয়েছে। এবং তুইও যেরকম বললি যে খুবই কম ক্যারেক্টার, এবং যখন যে ক্যারেক্টারগুলো দেখানো হচ্ছে শুধুমাত্র তাদেরকে দেখানো হচ্ছে, এবং তার বাইরে তার চারপাশে আর কি হচ্ছে আমরা জানি না, আর কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। এই যে এত কম মানুষ, জাস্ট কয়েকজন মানুষকে নিয়ে পুরো ব্যাপারটা ঘুরছে, অবভিয়াসলি ডিরেক্টর খুব কম স্বল্প বাজেটে এই ছবিটা করেছেন, মানুষ তার জন্যে কম, কিন্তু আমার মনে হয় যে সেই বাজেটটা মেন ইস্যু ছিল না, ছিল তুই যেটা বলছিলি যে এই একটা ক্লস্ট্রোফোবিক এনভায়রনমেন্ট তৈরি করার জন্যও কিন্তু এই গুটি কয়েক ক্যারেক্টারকে ভীষণ ফোকাসে দেখানোটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং তার ফলে আমাদের মধ্যে ওই ওই একটা অস্বস্তি তৈরি হয়। হ্যাঁ, আমি বারবার তুই আর আমি ক্লস্ট্রোফোবিক শব্দটা ব্যবহার করছি, কিন্তু যারা দেখেছেন সিনেমাটা তারা বুঝতে পারবেন কেন এই শব্দটা বারবার আসছে এই ছবিতে। অবসেশন, এই যে একটা রিলেশনশিপের মধ্যে সেটা যখন তৈরি হয়, এবং সেই তৈরি হওয়াটা যখন কারোর একটা ইচ্ছা বা একটা উইশ সেটা পূরণ হতে গিয়ে হয়, তখন সেই অবসেশনটা কিভাবে একটা মানুষকে ভীষণভাবে রিলেশনশিপটার মধ্যে নিয়ে যায়, ভালোভাবে নয় অবভিয়াসলি, এবং তার মধ্যে একটা একটা চাপ, একটা মানসিক চাপ তৈরি হয়, যেটা তুই একটু আগে বলছিলি যে প্রতি মুহূর্তে তাকে ঘিরে থাকা, মানে তার একটা পার্সোনাল স্পেস যে কোনো রিলেশনশিপে খুবই জরুরি, সেটা যদি না থাকে। এবার আমি একটু আমাদের আলোচনাটাকে আর একটু অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য আমি একটা চিন্তা উস্কে দেওয়ার জন্য তোকে জিজ্ঞেস করছি। আমার এটাও মনে হয়েছে যে ছবিটা দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। প্রথম, ছবিটা যখন শুরু হয় তখন কিন্তু ছেলেটা একটা একটা ওই মানে একটা কথোপকথন দিয়ে ছবিটা শুরু হয়, এবং অবভিয়াসলি ছবিটা একটা মজার জিনিস করে, এস্টাবলিশিং কোনো শর্ট রাখে না, ক্লোজ আপ দিয়ে ছবিটা শুরু হয়। তো সেক্ষেত্রে ছেলেটা কিন্তু নিজের এই যে মেয়েটাকে সে পছন্দ করে, তখন সেটা সে এক্সপ্রেস করছিল অন্য কারোর সামনে, তখন কিন্তু সে নিজের ভালনারেবিলিটি সব কিছুকে বার করে আনছিল, এবং যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট। এবার ছবিটা যখন টার্ন করে, ছেলেটা যখন একটা উইশ পায়, যে একটাই মাত্র উইশ সে করতে পারবে, সেই উইশটাতে সে একটা শর্টকাট নেয়। যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে এই যে একটা রিলেশনশিপটা আস্তে 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 বিল্ড হয়, এবং দুজনই দুজনকে আস্তে 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 চেনে, দুজনই দুজনের ভালনারেবিলিটিও জানে, দুজনে দুজনের স্ট্রং পয়েন্টও জানে। এই যে একটা রিলেশনশিপকে শেপ দেওয়ার জন্য এই যে সময়টা দরকার হয়, এখানে উইশটা কিন্তু সেই শেপটাকে ভাঙে। উইশটা কি করে, তাকে একটা শর্টকাট দেয়। এবং তোর কি মনে হয়, এক প্রশ্ন, যে এই শর্টকাটটাই কি এই অবসেশন এবং এই ক্লস্ট্রোফোবিক একটা সিচুয়েশন তৈরি করে রিলেশনশিপে? আমরা মানে এই ছবিটা কি এটা কখনো কোথাও বলতে চাইলো যে আমরা এখন যে কোনো রিলেশনশিপটাকে এত শর্টকাটে পৌঁছে যাওয়ার চেষ্টা যেটা করছি, তাতে কি হয়তো একটা রিলেশনশিপকে যতটা সময় দেওয়া উচিত তৈরি হতে, সেটা দেওয়া হচ্ছে না, এবং তার ফলেই সেটা আমাদের ঘাড়ে চেপে বসছে, আমরা খুব কম সময়ের মধ্যে হাঁপিয়ে উঠছি। এটাও কি কোথাও দিতে চেয়েছে? এটা হলো এক। সেকেন্ড, যদি আমরা বলি মাঙ্কিস প যে যে থিমটা নিয়ে কাজ করে, এই ছবিটার থিমটাও সেরকম, মানে তুমি যেটা চাইছো সেটা, এই শর্টকাটটা, সেটা কি তোমার কাছে একটা ভালো একটা আশীর্বাদ হয়ে আসে নাকি অভিশাপ হয়ে আসে? তো সেই সেই থিম নিয়েই চলে, কিন্তু এখানে একটা মজা আছে, সেটা তুই কীরকমভাবে দেখেছিস আমায় বলবি। নর্মালি যেটা বলা হয়, একটা কশন দেওয়া হয় যে কোনো উইশের ক্ষেত্রে, যে থিঙ্ক বিফোর হোয়াট এ উইশ ফর। এখানে কিন্তু সেই কশনটা থাকে না, খুব সাটলি এই উইশটা, এই এই একটা উইশ ও করতে পারে, এটা খুব সাটলি হয়। তো এইটা তোর কাছে কেমন মনে হয়েছে? এবং প্রথম প্রশ্ন যেটা, যে এই শর্টকাটটা কি
অবসেশনের জন্য দায়ী? হ্যাঁ, প্রশ্নটা খুব ভালো। আমারও কোথাও মনে হয় যে শর্টকাট যে নেওয়া হয়েছে, সেই শর্টকাট বা একটা শর্টকাট কোনো জিনিসের শর্টকাট রিলেশনশিপ হতে পারে, শর্টকাট কাজ হতে পারে। এআই এর দুনিয়ায় তো আমরা সবসময় সব কিছু শর্টকাটে করার একটা অভ্যাস সবার মধ্যেই হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে এই শর্টকাট আমাদেরকে একটা পরিণত কোনো জায়গা তৈরি করতে দেয় না। এবং যখনই কোনো জিনিসে একটা পরিণত না হয়, সেটা কোনো রিলেশনশিপ হতে পারে বা সেটা কোনো কাজ হতে পারে, এখানে আমি রিলেশনশিপ নিয়েই বলবো। সেই রিলেশনশিপ যখন পরিণত হচ্ছে না, যেটা শক্ত বা শক্তিশালী একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে না, একে অপরকে আমরা জানছি না, বুঝছি না, হঠাৎ করে আমরা প্রেম পড়ে গেলাম, হঠাৎ করে আমার প্রেম পেয়ে গেল। তো এই প্রেম পেয়ে গেল যখনই, তখন কিন্তু আমি কিন্তু সেই মানুষটার দোষ গুণ কিছুই আমি চোখে দেখতে পাচ্ছি না, শুধু আমি তার প্রেমেই মত্ত। তো সেই পরিণত একটা রিলেশনশিপ থেকে পরিণতিতে পৌঁছাতে কিন্তু খুব বেশি সময় নেয় না। তো এই সিনেমাটাও কিন্তু তাই দেখিয়েছে। এটা কিন্তু যদি ওরকমভাবে দেখা হয়, হার্ডলি হয়তো 1-2 দিনের একটা দিন দেখানো হয়েছে, এবং সেইখানে একটা রিলেশনশিপ তৈরি হয়ে হঠাৎ করে একটা পরিণতিতে একটা গিয়ে পৌঁছেছে। তো সেটা কিন্তু একমাত্র এটা সম্ভব হয়েছে, সেটা ভীষণ শর্টকাট পদ্ধতি নেওয়া হয়েছে বলে। এই উইশটা দেখতে গিয়ে না আমার সেই পুরোনো দিনের আমাদের বিশ্ববিখ্যাত গুপি গাইন বাঘা বাইনের কথা আমার মনে পড়ে গেল, যেখানে ওনাদের কাছ থেকে চাওয়া হয়েছিল 3টে বর। তো এই উইশও তো তাই, একটা বর দেওয়া হচ্ছে তাদেরকে। ওরা যখন 3টে বর চেয়েছিল, 3টে বর যখন ভূতের রাজা বলেছিল যে 3টে বর দিতে পারবে, ওরা কিন্তু ভীষণ চিন্তা ভাবনা করে 3টে বর নিয়েছিল এবং ডিসকাশন করেছিল নিজেদের মধ্যে 3টে বর চাওয়ার আগে কি হতে পারে না পারে। এখানে কিন্তু দেখাচ্ছে যে ছেলেটি আছে, সেই ছেলেটি কিন্তু কি বলবো, হঠাৎ করে একটা ডিসাইড করলো যে আমি এই উইশটা করব বলে সে উইশটা করে ফেললো, এবং কোনো চিন্তাভাবনা, কোনো ব্যাকগ্রাউন্ড স্টাডি কিচ্ছু না করে কিন্তু এই কাজটা সে করে ফেললো। এবং যখনই কোনো জিনিসের ক্ষেত্রে কোনো কষান না পড়ে এবং না জেনে, না আমরা ব্যাকগ্রাউন্ড স্টাডি করে কোনো জিনিস করে থাকি, সেটা কখনোই ফলপ্রসূ হয় না। তো এক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে যে হঠাৎ করে একটা উইশ চেয়ে নেওয়া হয়েছে এবং জানা নেই ওই উইশটা সত্যি ফুলফিল হয় কিনা, বা ফুলফিল হলে কী ধরনের কী কশান থাকতে পারে, মানে কি কি ক্লজ থাকতে পারে, সেগুলো কিছু শোনারও প্রয়োজন মনে করেনি। যখন মেয়েটা বলছিল, তখন মেয়েটার কাছ থেকেও ভালোভাবে জানেনি, মানে দোকানের যে শপকিপার ছিলেন তার কাছ থেকেও সেইভাবে জানেনি, এবং ও নিজে স্টাডি করেনি। ও কখন স্টাডি করছে, যখন ও উইশটা অলরেডি করে ফেলেছে এবং ওর মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোলও করে ফেলেছে, তখন গিয়ে ও স্টাডি করতে গেছে যে এই ওয়ান উইশ এলোটা কতটা ফলপ্রসূ হয়। তো সেটার ক্ষেত্রে একটা আমার মনে হচ্ছে যে ছেলেটার হঠকারিতা পুরো সিনেমাটাকে কিন্তু একটা এই বাজে সিচুয়েশনের মধ্যে নিয়ে চলে এসছে। এই ফিল্মটা, অবসেশন ফিল্মটা পরিচালনা করেছেন ক্যারি বার্কার, যিনি একজন বিখ্যাত ইউটিউবার, এবং ওনার আরেকজন যিনি কলিগ ছিলেন, তিনি অলরেডি এখানে একটা ক্যারেক্টার প্লে করেছেন। তো এই সিনেমাটা পুরোটাই হলো এরকম যে একটা মানুষকে একটা উইশ, সে একটা মেয়েকে ভালোবাসতো এবং সে চায় যে ওই মেয়েটাও তাকে ভালোবাসুক। এবং যখন দেখা যাচ্ছে যে মেয়েটা ভালোবাসছে না, তখন সে একটা উইশ করতে পারে এবং উইশটা করে, এবং মেয়েটি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতে থাকে, এবং এত ভালোবাসা, যেটা আমি আগেও বলেছিলাম যে আনলিমিটেড ভালোবাসা, যে সে সারাক্ষণ ধরে তাকে চোখে চোখে রাখছে, তাকে তার সাথে অদ্ভুত অদ্ভুত কাজ করছে, সে উঠে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে, মানে তাকে কখনোই সে পিছু ছাড়ছে না। সে ইভেন সে বাথরুমে যাবে বা ওয়াশরুমে যাবে সেটাও তার অধিকার নেই, সে কাজে যাবে সেটাও তার অধিকার নেই। তো এইটা মানে এটা মূলত এই সিনেমাটা ছিল, এবং আস্তে আস্তে যখন জিনিসটা হয়ে যায়, যখন আর অপশান থাকে না যে এই ক্লজ যেটা আগে বললাম যে ক্লজ ছিল না, জানে না যে এই উইশটা একবার করে নিলে সেই উইশটাকে আর ভাঙা যায় না। তো সেটা যখন সে জানতে পারে, ছেলেটা যখন আর কোনো অপশান নেই, তখন সেখানে সে আত্মহরণের পথে এগিয়ে যায়। এবং এখানে একটা টুইট আছে, এবং এই টুইটটা আমি ডিসকাশন করতে চাই না, কারণ আপনারা অনেকেই এখনও দেখেননি। তো আর যারা দেখেছেন তারা এই টুইটটা নিয়ে ডিসকাশন করতে পারেন। তো আমার সত্যজিতের কাছে একটা জিজ্ঞাসা আছে যে কেন সব মানুষের এই সিনেমাটাকে দেখা উচিত বলে তোর মনে হচ্ছে? একদমই লাবণী, তুই যেটা বলছিলি যে
এই ছবির ডিরেক্টর ক্যারি পার্কার। উনি একজন বিখ্যাত ইউটিউবার, এবং আমার মনে হয় যে এখন কিন্তু হলিউডে বেশ কয়েকজন ইউটিউবার বেশ সফল ছবি পরিচালনা করেছে। মানে রিসেন্ট টাইমসে আমরা বেশ কয়েকজন ইউটিউবারকে দেখেছি যারা টক্কর দিচ্ছেন হলিউডের ফেমাস ডিরেক্টরদের, এবং খুব ছোট ছোট স্টোরি, কিন্তু তারা এত সুন্দরভাবে সেটা দেখাচ্ছে। তো তোর যেটা প্রশ্ন ছিল বেসিক্যালি যে কেন দেখবো আমরা এই ছবিটা, এক তো আমরা হরর এই জ্বরের ছবিগুলো বিভিন্ন রকম হয়। তো প্রথম আমার যেটা মনে হয় যে এই ছবি দেখতে যাওয়ার আগে অন্তত এটুকু জানা দরকার যেটা কি রকমের হরর। হ্যাঁ, সেই আমাদের যে আর একজন এই বলেছিল সেই ভূত ভূত দেখতে এসেছি, ভূত দেখতে পেলাম না, তো হরর মানেই ভূত না, সেটাকেও মানুষের জানাটা উচিত। একদম। তো এইটা খুব ভীষণ জরুরি যে আমরা কেন ছবিটা দেখব। হ্যাঁ, তো কি আছে ছবিটাতে, মানে হরর মানেই যে সেখানে কোনো সুপার ন্যাচারাল কিছু থাকবে, কোনো গোস্ট থাকবে, এটা নাও হতে পারে। সাইকোলজিক্যাল হরর হতে পারে, সিচুয়েশনাল হরর হতে পারে, স্ল্যাশার জ্বরের হরর হতে পারে, সেখানে গোর থাকতে পারে, এবং কসমিক হররও হতে পারে। এখানে এই ছবিটার মজাটা হচ্ছে এই ছবিটা কোনো একটা জায়গায় ওই আমি বলবো না যেটা কসমিক হররের ওই জায়গাটা পুরোপুরি একটা, এটাকে আমি সংজ্ঞায়িত করতে পারবো না কসমিক হরর বলে, কিন্তু কসমিক হররের যে কিছু কি মেটেরিয়ালস আছে সেটাই ছবিটা ধরে। আমি একটু আগেই আমি আর লাবণী দুজনেই আলোচনায় বলেছিলাম যে আলোর ব্যবহারটা অসাধারণ। ওই যে একটা মানুষের মুখটাকে আমি দেখতে পাচ্ছি না, মানুষটাকে জানি কিন্তু তার এক্সপ্রেশন বুঝতে পারছি না। এই যে না জানা, দেখতে না পাওয়া, এই যে অন্ধকার, এই 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 যে একটা কসমিক হররের যে একটা একটা অংশ, সেটাকে এখানে ব্যবহার করা হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং। এবং এর সাথেই আর একটা জিনিসও, আমরা যেগুলোকে মেটাফিল্ম বলি, যেটা ফোর্থ ওয়াল ব্রেক করে, এখানে এই ফোর্থ ওয়াল আমার মনে হয়েছে, হয়তো আপনার নাও মনে হতে পারে, বাট আমার কিছু কিছু সময় মনে হয়েছে যে একটা নন ডাইজেস্টিক সাউন্ড, যেটা একটা যে কোনো ফিল্মে এবং হরর ফিল্মে তো অবভিয়াসলি যেটা একটা সিচুয়েশন ক্রিয়েট করে, এখানে মাঝে মাঝে ওই নন ডাইজেটিক সাউন্ডটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, এবং যে মুহূর্তে ওটা বন্ধ হয় আমার মনে হয় যে ওটা যেন রিয়েলিটিতে ফিরে আসছে, ওই জায়গাটা যেন কোথাও একটা ফোর্থ ওয়াল ব্রেক করছে, এবং মানে একটা ইমোশনাল সিনকে হঠাৎ করে কেটে সেই মানুষটাও যেমন একটা রিয়েলিটিতে পৌঁছাচ্ছে। যেমন লাস্টের একটুখানি ও রিভিল করছিল যে ছেলেটি শেষে গিয়ে একটা সুইসাইড করার চেষ্টা করে বা করে, তো সেই চেষ্টাটা যখন সে করছে সেখানেও একবার এটা হয়েছে। এর আগেও বেশ কিছু সিনেই এই ব্যাপারটা করা হয়েছে যে ওই নন ডাইজেটিক সাউন্ডটাকে ওখানে ব্রেক করা হয়। একটুখানি আমি কনটেক্সট দিয়ে দিই, দুরকম সাউন্ড হয়, একটা হচ্ছে ডাইজেটিক সাউন্ড, একটা নন ডাইজেটিক সাউন্ড। ডাইজেটিক সাউন্ড সেটাই যেটা আমি যে অ্যাটমসফিয়ারে আছি, অর্থাৎ সিনেমাটার ফ্রেমের ভেতর যে জায়গাটা দেখানো হচ্ছে সেখানে যেটা নর্মাল যে সাউন্ডগুলো হতে পারে, হয়তো সে দরজাটা খুলছে, দরজার নবের আওয়াজ, সে হাঁটছে, হাঁটার পায়ের আওয়াজ, জামা কাপড়ে যে ঘষা লাগে সেই যে আওয়াজটা, এটা ডাইজেটিক সাউন্ড। আর নন ডাইজেটিক সাউন্ড হচ্ছে যেটা নর্মালি ওখানে থাকার কথা নয়, বাট সিচুয়েশনটাকে এনহান্স করার জন্য যে সাউন্ডটা এক্সটার্নালি দেওয়া হয়। তো জাস্ট এইটুকুর জন্য আমি বললাম। তো এখানে কিন্তু ওইটা মাঝে মাঝে ব্রেক করা হয়েছে, আমার মনে হচ্ছে পার্সোনালি ওখানে একটা ফোর্থ ওয়াল ব্রেক হচ্ছে, আপনার নাও মনে হতে পারে, কিন্তু এই কারণগুলো ভীষণ ইন্টারেস্টিং লাগে এই ছবিটা দেখতে গিয়ে। এবং অবভিয়াসলি আজকের দিনে দাঁড়িয়ে একটা রিলেশনশিপ যেভাবে তৈরি হয়, আমরা একটা রিলেশনশিপকে আজকের দিনে দাঁড়িয়ে যতটা সময় দিই তৈরি হতে, এই সময়টা না দেওয়া যদি হয়, এবং আজকালকার দিনে সব কিছু এত দ্রুত হয়ে গেছে যে আমাদের হাতেও সময় কম, আমরা অত সময় দিতে পারি না একটা রিলেশনশিপটাকে গ্রো করতে। তো সেটা না দিলে কি হতে পারে, এবং সেটা কখন আমাদের মনে হয় শ্বাসরোধ করে দিচ্ছে। কেন সময় দেওয়াটাকে সত্যিই জরুরি? একটা রিলেশনশিপ সেই জায়গায় পৌঁছাতে গেলে কি সত্যি অতটা সময় দরকার? এই প্রশ্নগুলো কিন্তু এই ছবিটা তোলে। আমার কাছে এইগুলো ভীষণ জরুরি। এবং এই যে হররটা, এই যে সিচুয়েশনাল হররটা, এটা কিন্তু অসাধারণভাবে এই ছবিটা
এই 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 ইনস্ট্রুমেন্টগুলোকে ইউজ করে তৈরি করেছে, খুব কম মানুষকে নিয়ে, খুব কম জায়গা, ম্যাক্সিমাম, লাবণী বলছিল ম্যাক্সিমাম ইন্টেরিয়ার শট, এইগুলো দিয়েই কিন্তু ওই এই 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 হররটাকে আমাদের ভেতরে তৈরি করে। তো এই এক্সপিরিয়েন্সটা তো অবভিয়াসলি করা উচিত আমার মনে হয়, এবং সেই জন্যই ছবিটা দেখা প্রয়োজন। আমি লাবণীকে জিজ্ঞেস করবো যে লাবণীর কেন মনে হচ্ছে এই ছবিটা দেখা উচিত বা উচিত নয়, সেটা লাবণী যদি একটু বলে। একদমই তুই যেটা বললি যে কেন এই সিনেমাটা দেখা উচিত, তোর সাথে আমি একদম একমত। তার সাথেও আমি আর একটা জিনিস যুক্ত করতে চাই যে এই সিনেমাটা দেখা উচিত যে ভালোবাসার, অতি ভালোবাসার পরিণতি কী হতে পারে এবং অতি ভালোবাসা কোন জায়গাতে পৌঁছাতে পারে। তো সেটাকে দেখাটা ভীষণ জরুরি এই সিনেমাটা। সেটা একটা অবশ্যই। এবং আরেকটি হলো যে যেভাবে সিনেমাটাকে ফিল্মিং করা হয়েছে পুরো ব্যাপারটাকে, এবং মানুষ কতটা ভয়ানক হতে পারে, এবং মানুষ যে একটা সেটা বিভিন্ন সাইকিক হররে আমরা দেখতে পারি, কিন্তু এটা তো সেই জ্বরেও পৌঁছাচ্ছে না, মানে সেই জ্বর তো নয় ওই জ্বরের, কিন্তু তা সত্ত্বেও একটা মানুষ কতটা ভয়ানক হতে পারে, এবং সে কোনো সাধারণ মানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং বা ঘোস্টের থেকে কোথাও আলাদা নয়, সেটা জানাটা, সেটা দেখাটাও কিন্তু খুব দরকার। তো আপনাদের কেমন লাগলো এই সিনেমাটা দেখে আমাদের অবশ্যই জানাবেন, এবং তার সাথে অবশ্যই আপনারা যদি এটা দেখে থাকেন এবং আমাদের এই ডিসকাশনটা দেখে থাকেন, সেখানে আপনার মতামত আমরা প্রচণ্ডভাবে শুনতে চাই, এবং সিনেমাটা নিয়ে আপনার মতামত শুনতে চাই। আর অবশ্যই যদি আপনি এই ভিডিওটা দেখছেন, আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে একটু আপনারা সাপোর্ট করবেন, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে, এবং তার সাথে কমেন্ট করে। তো থ্যাংক ইউ আপনাদেরকে আমাদের এতক্ষণ ধরে শোনার জন্য। এবং আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে যে সিনেমাটা যারা এখনও দেখেননি তারা সিনেমা হলে গিয়ে দেখে আসুন, কারণ আমার অলওয়েজ মনে হয় যে এই সিনেমাগুলো কখনোই যদি সিনেমা হলে না দেখি, সেই সাউন্ড এফেক্ট আমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা করতে কিন্তু অনেক সময় বাধা সৃষ্টি করে। ধন্যবাদ।